রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিওভাস্কুলার কোলাপস পড়াচ্ছিলাম না? এটা মনে হয় এতটুকু পর্যন্ত পড়াচ্ছিলাম। এটা কেন হয়? ডোজ বেশি পড়ে গেলে। প্রসেস বেশি হলে। ডোজ যদি বেশি হয়, হ্যাঁ। এই রে। অথবা যদি আমি টেকনিক ভুল ইউজ করি, যদি প্রপার টেকনিক আমি ইউজ না করি, অ্যাসপিরেশন না করি। অ্যাসপিরেশন মানে হচ্ছে তোমার, আমি যখন একটা অ্যানেস্থেটিক এজেন্ট ডিপোজিট করার জন্য নিডেল আমি ইনসার্ট করব বডিতে বা মুখে, তখন যদি কোনো আর্টারির উপরে গিয়ে পড়ে নিডেলটা, বা আর্টারির ভিতরে গিয়ে বা ভেইনের ভিতরে গিয়ে পড়ে, তখন তো ব্লাড চলে আসে। ব্লাড যখন নিডেল পাবে তখন সে অ্যাসপিরেট হয়ে চলে আসবে ব্লাড। তো আমরা যদি সরাসরি নার্ভের উপরে না দিয়ে ভেসেলের ভিতরে দিয়ে দিই, আর্টারি বা ভেনাসের ভিতরে দিয়ে দিই, তখন কি হবে? আলটিমেটলি সরাসরি অ্যাড্রেনালিন ব্লাডে গেলে সিস্টেমিক টক্সিসিটিটা বেশি হবে, হওয়ারই কথা, হ্যাঁ। জি স্যার। কারণ হচ্ছে আমি সরাসরি মনে করো ব্লাডে তোমার ব্যাজো কনস্ট্রাক্টর আমি দিয়ে দিলাম, তখন তো ব্যাজেল অলরেডি কনস্ট্রাকশন হবেই, ব্লাড প্রেশার বেড়ে যাবে বা আদার্স যে কমপ্লিকেশন আছে ওগুলো হবে। তো সেখানে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা যখন নিডেল ইনসার্ট করি, ইনসার্ট করার পরে একটু অ্যাসপিরেট করে দেখি যে এটা কি কোনো ভেসেলের ভিতরে বা আর্টারি বা ভেনের ভিতরে গেল কিনা, নাকি ঠিক জায়গা মতো গেছে। কারণ আমাদের ডিপোজিট, আমাদের টার্গেট হচ্ছে অ্যাডজেসেন্ট টু দ্য নার্ভ ফাইবার ডিপোজিট করা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। এটা হচ্ছে আমাদের টার্গেট রিজন, বা আমরা এটাকে রিজন অফ ইন্টারেস্ট বলতে পারি, যে আমরা ওই জায়গায় লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ডিপোজিট করব। কিন্তু দেখা যাচ্ছে আমি ওই জায়গায়, ইভেন নার্ভের ভিতরেও না, কিন্তু নার্ভের পাশে, তুমি যদি নার্ভের ভিতরেও করো তাহলে নার্ভ প্যারালাইসিস হবে, নার্ভ ইনজুরি হবে। তো আমাদের টার্গেট জোন হচ্ছে অ্যাডজেসেন্ট এরিয়া অফ দ্য নার্ভ। তাহলে আমাদের এই ক্ষেত্রগুলো যদি আমি প্রপার টেকনিক আমার না হয়, তাহলে আমার সিস্টেমিক টক্সিসিটি অ্যারাইজ করার পসিবিলিটিস থাকবে। এখন কথা হচ্ছে, যদি বাইচান্স তোমার আমার এই সিস্টেমিক এই টক্সিসিটি, কনভালশন, রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিওভাস্কুলার কলাপস করে, তাহলে আমি কি করব? আমার ম্যানেজমেন্টটা কি হবে? যদি চেম্বার, আমি যদিও পরবর্তীতে আমি ওই ইমার্জেন্সি, ডেন্টাল ইমার্জেন্সি যখন পেশেন্ট পড়াবো, সেখানে আমি কিন্তু এগুলো পড়ে আসব, যে কোন পেশেন্টের কিভাবে ম্যানেজ করব এগুলো পড়াই দিব। কিন্তু ইন কেস অফ লোকাল অ্যানেস্থেটিক ইফেক্টের জন্য যেটা, সেটার জন্য শর্ট টার্ম আমার এটা মানে শর্টলি লেখা আর কি। তো তোমার যেটা আরো পুরো একটা চ্যাপ্টার আছে, পুরো একটা আইটেম আছে, সেটা আমি পড়াবো। যাই হোক, আমার এই সিস্টেমিক যদি টক্সিসিটি অ্যারাইজ করে, তাহলে আমি কি করব? The patient should be placed in a supine position and oxygen administered. যদি আমার একটা পেশেন্টের এই সিস্টেমে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কার্ডিয়াক অ্যারেস্ট তো খারাপ জিনিস। আমার চেম্বারে যদি হুট করে এটা পেশেন্টের অ্যানেস্থেসিয়া দিলাম, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, তাহলে তো এটা ডেফিনেটলি এটা বড় একটা খারাপ জিনিস অবশ্যই। কারণ তুমি তাহলে সামাল দেওয়া তো কষ্ট হবে, এবার পেশেন্টের মাইর খেতে হবে মানুষের, যে আমার রুগী আসছে দাঁত ফেলতে, দাঁত রুগী তো দাঁত ফেলে নাই, রুগী মারা গেছে। The patient should be placed in supine position and oxygen administered. আমি অক্সিজেন দিতে হবে আমাকে। তারপর হচ্ছে ইন কনভালশন, যদি কনভালশন হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, সাপোর্টিং ভেন্টিলেশন, তার ভেন্টিলেশনে আমাকে হেল্প করতে হবে, অ্যান্ড প্রোটেক্ট দ্য পেশেন্ট ফ্রম বডিলি হার্ম। কনভালশন মানে হচ্ছে খিঁচুনি। একটা মানুষের যখন খিঁচুনি হয়, তখন কিন্তু চারপাশের অবস্থা খারাপ করে ফেলে, ঠিক আছে?
হাত টাত মানে বাড়ি বুড়ি দিয়ে মনে করো সে নিজে ইনজুর হয়, অনেক জিনিস ভেঙে ফেলে, তাহলে আমার তখন তার ক্ষেত্রে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে তার ভেন্টিলেশন, সে যাতে নিঃশ্বাস ঠিক মতো ফেলতে পারে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। অ্যান্ড প্রোটেক্ট দ্য পেশেন্ট ফ্রম bodily harm। ইন্টারভেনাস ডাইজিফাম দিব আমি, সেটাতে আমি 0.1 মিলিগ্রাম পার কেজি টু 0.3 milligram per kg, or midazolam 0.03 milligram per kg to 0.1 milligram per kg can eliminate local anesthetic convulsion without significant adverse effect on ventilation and circulation। আমি যদি এই ডাইজিফাম অথবা মিডাজোলাম আমি ইউজ করি, তাহলে যে অ্যাডভার্স ইফেক্ট আছে লোকাল অ্যানেস্থেটিক অ্যানেস্থেটিক এজেন্টের জন্য কনভালশন, সেটা তোমার অ্যাডভার্স ইফেক্টটা কমানো যায়। ইফ সিজারিয়াস ইন্টারভেনাস র্যাপিড অ্যাক্টিং benzodiazepine, rapid acting barbiturate, thiopental নাম, may also terminate local anesthesia সিজারাস, মানে কাঁপে অনেকে, মানে কাঁপাকাঁপি শুরু করে, তাহলে ইন্টারভেনাস আমি র্যাপিড অ্যাক্টিং বেনজোডাইজিপাইন অথবা র্যাপিড অ্যাক্টিং বারবিচুরেট থায়োপেন্টাল মে অলসো টার্মিনেট লোকাল অ্যানেস্থেটিক সিজারাস। তারপর হচ্ছে আর্টেরিয়াল হাইপারটেনশন ইজ কন্ট্রোল বাই co-administration of intravenous fluid and sympathomimetic agent। যদি আমার তার হাইপোটেনশন হয়ে যায়, অনেক সময় পেশেন্ট একদম ঘামায় তামায় অস্থির হয়ে যায়, প্রেশার কমে যায়, কারণ হচ্ছে ওই যে ভেজোডাইলেশন হয় পেরিফেরাল রিজনে, ব্লাড সার্কুলেশন চলে যায় ওখানে। তারপর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসার্টিসিয়েশন টেকনিক আর নেসেসারি হোয়েন কার্ডিয়াক ফাংশন ইজ ডিসরাপ্টেড। কার্ডিওপালমোনারি রিসার্টিসিয়েশন। এরপরে আসো লোকাল টিস্যু রেসপন্স। এটা হলো সিস্টেমিক, তার এই ধরনের প্রবলেম কনভালশন, রেসপিরেটরি প্রবলেম, কার্ডিওভাস্কুলার প্রবলেম দেখা দেয়। আর একটা হচ্ছে লোকাল টিস্যুতে। লোকাল টিস্যুতে কি হয়, আমি যেটা বললাম সরাসরি নার্ভের উপরে যদি নিডল চলে যায় তাহলে নার্ভ ইনজুরি হবে, ঠিক আছে। ফোকাল নেক্রোসিস অফ স্কেলেটাল মাসেল টিস্যু, স্কেলেটাল মাসেল যেটা থাকে ওটাতে নেক্রোসিস হয়, ফোকাল নেক্রোসিস হওয়ার চান্স থাকে, কারণ হাইপোক্সিয়া হয়ে যায় অনেক সময় প্রেসারে, ওই রিজনটাতে অক্সিজেন সাপ্লাই কমে যায়, যার ফলে নেক্রোসিস হওয়ার চান্স থাকে। তারপর হচ্ছে ইম্পিড দ্য সেল মোটালিটি, ডিপ্রেস কোলাজেন সিনথেসিস and delayed wound healing in certain circumstances। ওখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ইউজ করার ফলে আমার সেল মোটালিটি ইম্পিড হয়, কোলাজেন সিনথেসিস কমে যায়, এত সুতরাং আমার আলটিমেটলি হিলিং, যে উন্ড হিলিংটা হওয়ার কথা ছিল সেটা একটু দেরিতে হয়। টিস্যু হাইপোক্সিয়া মে রিডিউস লোকাল ব্লাড ফ্লো while spontaneously increase oxygen consumption। টিস্যু হাইপোক্সিয়া দেখা দেয় কারণ ওখানে আমার ভ্যাসোকনস্ট্রিকশন থাকাতে, আমি আগে বলছিলাম যে অ্যাড্রেনালিন আমার ব্লাড ফ্লো কমায় দেয়, মানে ব্লাড ফ্রি ফিল্ড তৈরি করে, তার মানে ওই রিজনটাতে আমার ব্লাড ফ্লো কমায় দেয়। তো ব্লাড ফ্লো কমালে ওখানে তো অক্সিজেন কম থাকবে, এটি স্বাভাবিক। তারপর হচ্ছে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন। এটা হচ্ছে দ্য প্রপোজ মেকানিজম অফ মোস্ট ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন ইজ ইমিউন মিডিয়েটেড টক্সিসিটি। ইমিউন, অনেক সময় অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হয় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, এবং সেটা যেমন এটা আমরা ওই ইমার্জেন্সি ক্লাসগুলোতে আমরা পড়াবো।
যদি আমাদের অ্যানাফাইলেকটিক শক হয় অনেক সময়, এই অ্যানাফাইলেকটিক শক অনেকটা অ্যালার্জিক রিঅ্যাকশন, তো সেটা নিয়ে আমরা তখন ওই আইটেমটাতে আমরা পড়াবো। কিন্তু এখন এখানে আমরা জেনে রাখলাম লোকাল অ্যানেস্থেসিয়া দিলে আমার ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন। আর একটা আম, তোমার চিত্র অ্যান্টিজেন রিকগনাইজ, যাই হোক এটা বোঝা খুব টাফ রিয়েলি। তারপর হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যালার্জিক রিঅ্যাকশন, local anesthesia rarely cause allergic reaction. However, when one dose occur, an star derivative of p-aminobenzoic acid is usually involved. এখানে স্টার ডেরিভেটিভ অফ p-aminobenzoic acid ইনভলভ থাকে যদি কখনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। মিথাইল প্যারাবেন, a preservative used in certain local anesthetic preparation, may also serve on occasion as an antigenic stimulant. মিথাইল প্যারাবেন আমরা ইউজ করি সাধারণত লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ভিতরে প্রিজারভেটিভের জন্য, সেটা মাঝে মাঝে আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। তারপর হচ্ছে অ্যানাফাইলেকটিক রেসপন্স, আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে যে মোস্ট কমন কথা যেটা হচ্ছে ইউজ ডিউরিং প্রেগনেন্সি লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়া প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা বলে থাকি, লোকাল অ্যানেস্থেসিয়া আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ সেফ ফর ইউজ থ্রুআউট দ্য প্রেগনেন্সি। সেফ, হ্যাঁ। FDA has classified lidocaine, খেয়াল রাখো, lidocaine and prilocaine is pregnancy risk category B. Category B মানে safe. আর articaine, mifepristone and bupivacaine is category C. C মানে আমরা এটা হ্যাজার্ডাস, এটা আমরা প্রেগনেন্সির সময় ইউজ করব না। তাহলে প্রেগনেন্সির সময় আমাদের যদি লোকাল অ্যানেস্থেসিয়া কোশ্চেনটা যদি বাইরেতে এভাবেই করে যে প্রেগনেন্সির সময় আমরা কোন লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করব, তো সেক্ষেত্রে সেফ হচ্ছে লিডোকেন অ্যান্ড প্রাইলোকেন। খেয়াল থাকবে যদি আমার এমসিকিউ তো আসে যে হুইচ ইজ দ্য লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইজ সেফ ইন প্রেগনেন্সি, তাহলে তোমাকে এভাবে দিল যে সেফের ভিতরে আর্টিকেন দিল, মুভিবেকেন গেল, বা বফিবেকেন দিল, লিডোকেন দিল, প্রিলোকেন গেল, তাহলে তোমার অ্যান্সার হবে কোনটা? লিডোকেন আর প্রাইলোকেন। প্রাইলোকেন, হ্যাঁ। তোমার যদি আমার এমসিকিউ এভাবেই আসবে স্বাভাবিক, হ্যাঁ। আর্টিকেন এটা আমরা এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার আমরা দেখে আসছি। এখন আসো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যানেস্থেসিয়া আমরা কি কি ভাবে দিই? একটা হচ্ছে টপিক্যাল। টপিক্যালে আমরা কিভাবে দেই তোমাকে জিজ্ঞেস করবো লোকাল অ্যানেস্থেসিয়ার রুট, কারণ এটা রুট তো ড্রাগের রুট তোমার এমনি থাকবে, ওটা ফার্মাতে তোমরা পড়বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। সেই হিসেবে তোমাকে কোশ্চেন করতে পারে লোকাল অ্যানেস্থেসিয়ার অ্যাডমিনিস্ট্রেশন কি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে টপিক্যালে আমরা ইউজ করতেছি স্প্রে। স্প্রেতে আমরা 10% লিডোকেইন, ওয়ানম্যান 5% লিগনোকেইন, এন্ড ইমালশনে আমরা 2% লিগনোকেইন হাইড্রোক্লোরাইড আমরা ইউজ করি। চয়েস অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন, যদি তোমাকে লোকাল অ্যানেস্থেটিক চয়েসের জন্য বলে ফর ইনফিল্ট্রেশন, আমরা আমাদের জন্য বেস্ট হচ্ছে লিডোকেইন এন্ড বুপিবেকেইন। স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য যেটা সাধারণত ওই যে কি বলে
সিজার বা সিজারের সময় ইউজ করে না। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে টেট্রাকেন, এপিডুরাল, লিডোকেইন শর্ট অ্যাক্টিং, bupivacaine long duration. Cocaine still has some topical use. আমরা কোনো কোনো সময় কোকেন ইউজ করি। এখন আমি তোমাকে যদি বলি যে হোয়াট ইজ দ্য হোয়াট তোমাকে আমি জিজ্ঞেস করি যদি আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক অ্যাজ যদি আমাকে যদি তুমি কোশ্চেনটা করো তাহলে আমি বলবো লিডোকে। এটার অনেকগুলো কারণ আছে, সেটার ভিতরে এটা র্যাপিড অনসেট, খুব কুইকলি অ্যাকশনে চলে যায় 5 মিনিটস, মডারেট ডিউরেশন অফ অনসেট 1 আওয়ার, এবং তারপরে চলে যায়, তার মানে পেশেন্টের ডিসকমফোর্ট কমে যায়। ইফেক্টিভ ইন অল রুটস, আমি সব রুটে এটা ইউজ করতে পারি। লেস টক্সিক ইফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার যদি আমি আবার আগের ক্লাসগুলোতে ফেরত যাই, আজকের ক্লাসের যে রিভিউ সেটা হচ্ছে আমার সিস্টেমিক টক্সিসিটি, এবং সিস্টেমিক টক্সিসিটি হলে আমার ম্যানেজমেন্ট সহ আমরা বললাম, লোকাল টিস্যু রেসপন্স, তারপরে হচ্ছে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন, অ্যান্টিজেনের সাথে কিভাবে করে, হ্যাপারিনের সাথে, এটা চিত্র, ইমিউনোজেন, তারপরে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন, তারপরে ইউজ ডিউরিং প্রেগন্যান্সি, এটা আমরা বলে দিলাম, প্রোকেন অ্যান্ড আর্টিকেনের ডিফারেন্স কেমিক্যাল স্ট্রাকচার, আর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এবং চয়েস অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন এবং আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক সলিউশন। তাহলে আমার লোকাল অ্যানেস্থেসিয়া কিন্তু শেষ আজকে, বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আমার লোকাল অ্যানেস্থেসিয়া শেষ, তারপরে ক্লাসে আমরা আবার নতুন আইটেমে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো প্রবলেম? হ্যাঁ, না স্যার, তেমন কোনো প্রবলেম। হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। কোনটা পড়াবো সব? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো। এই পার্সেন্টেজটা আসনুল্লাহ, জি স্যার। তুমি পার্সেন্টেজটা নিছো? জি স্যার। পার্সেন্টেজটা না। ওকে, ভালো থাকো সবাই।